হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আই উইশ। শুরু করতে চলেছি আজকের ক্লাস। আজকের ক্লাসের আলোচনার বিষয় হলো সংবিধান। সংবিধান বা যেটাকে আমরা ইংলিশে বলতে পারি কনস্টিটিউশন। তো এই সংবিধান বা কনস্টিটিউশন কি না, কনস্টিটিউশন ইজ দি ফান্ডামেন্টাল ল অফ কান্ট্রি। আই মিন একটি দেশের মৌলিক আইনই হলো সেই দেশের সংবিধান। এক কথায় আমরা বলতে পারি যে কোনো একটা দেশ পরিচালনা করার জন্য যে রুলস রেগুলেশনগুলি প্রয়োজন সেটাই হলো সেই দেশের সংবিধান। যেমন আমাদের দেশ পরিচালনা করার জন্য যে রুলস রেগুলেশনগুলি রয়েছে সেটা আমাদের দেশের সংবিধান। ঠিক তেমনই আমেরিকার পরিচালনা করার জন্য যে রুলস রেগুলেশনগুলি আছে সেটা আমেরিকার সংবিধান। তো সংবিধান মূলত দুই প্রকার। কি কি? একটা হলো লিখিত সংবিধান বা যেটাকে ইংলিশে বলা হয় রিটেন কনস্টিটিউশন, আরেকটি হলো অলিখিত সংবিধান বা যেটাকে ইংলিশে বলা হয় আনরিটেন কনস্টিটিউশন। লিখিত সংবিধানটা কি? দেখো, লিখিত নামটা শুনেই আমরা বুঝতে পারছি, যে দেশের সংবিধান দলিল আকারে লিপিবদ্ধ বা লিখিত থাকে তাকেই বলা হয় রিটেন কনস্টিটিউশন বা লিখিত সংবিধান। এই লিখিত সংবিধান কোন কোন দেশে দেখতে পাওয়া যায়? ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড। তো যে সমস্ত দেশে এই লিখিত সংবিধান আছে তার মধ্যে আমাদের ভারতের সংবিধান হলো সবথেকে বড়। ভারতের সংবিধান হলো পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান। ওকে, অলিখিত সংবিধান কোন কোন দেশে দেখতে পাওয়া যায়? ব্রিটেন, স্পেন, সৌদি আরব, নিউজিল্যান্ড। তো আমাদের ভারতের সংবিধান রচনা করতে সময় লেগেছে 2 বছর 11 মাস 18 দিন। এটা ভীষণ ইম্পর্টেন্ট যে আমাদের সংবিধান রচনা করতে কত টাইম লেগেছে। কিভাবে মনে রাখবো এটা আমরা? দেখো, সিম্পল একটা ট্রিক্স। সংবিধানে কি আছে? আমাদের দেশের রুলস রেগুলেশন বা আইন আছে। তো সিম্পল আমাদের মনে রাখতে হবে বা আমরা প্রত্যেকেই জানি কি যে 2 নম্বরই কাজ যারা করে তারা কি আইনের চোখে অপরাধী। তো 2 থেকে আমরা 2 লিখতে পারি, নাম্বারই থেকে 9। তো সিম্পল এবার একটু রিজনিং খেলবো। যেমন 2 আর 9কে কি প্রথমে যোগ করে দেব, কত পাবো? 11। তাহলে কি পাচ্ছি? 2 বছর 11 মাস। তারপর 2 আর 9কে গুণ করে দেব, কত পাচ্ছি? 18। তারপর কি পেলাম? 18 দিন। তাহলে আমাদের সংবিধান রচনা করতে কতদিন টাইম লেগেছে? 2 বছর 11 মাস 18 দিন। মনে রাখবো কিভাবে? যে 2 নম্বরই কাজ যারা করে তারা আইনের চোখে অপরাধী। তো 2 থেকে 2 লিখলাম, 9 থেকে 9 প্রথমে যোগ করব, তারপর গুণ। ওকে, আমাদের সংবিধান যখন তৈরি হয় কতগুলি আর্টিকেল ছিল? 395টি। পার্ট কতগুলি ছিল? 22টি। শিডিউল কত ছিল? 8টি। এখন কতগুলি আর্টিকেল আছে? 448টি। পার্ট আছে 25টি, 12টি শিডিউল। আমাদের সংবিধান রচনা করতে কত টাইম লেগেছে? 2 বছর 11 মাস 18 দিন। আর আমাদের ভারতের সংবিধান কি? পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান। ক্লিয়ার? 1934 সালে প্রথম এম.এন. রায় বলেছিলেন যে আমাদের ভারতের জন্য একটা সংবিধানের প্রয়োজন। তাহলে প্রথম কে বলেছিলেন যে আমাদের ভারতের জন্য সংবিধান প্রয়োজন? এম.এন. রায়। কত সালে? 1934 সালে। এই এম.এন. রায়কে? এম.এন. রায় হলো ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং আমাদের সাংবিধানিক উপদেষ্টা বা কনস্টিটিউশন অ্যাডভাইজারকে স্যার বি.এন. রাও। দুটোই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যে প্রথম কে বলেছিলেন আমাদের সংবিধান প্রয়োজন সেটা হবে এম.এন. রায় এবং আমাদের সাংবিধানিক উপদেষ্টা বা কনস্টিটিউশন অ্যাডভাইজারকে স্যার বি.এন. রাও। আচ্ছা, তাহলে কি এবার আমাদের সংবিধান তৈরি করতে হবে। সংবিধান কি ছোটোখাটো একটা বিষয় নয়, একটা বড় বিষয়। তাহলে কি তার জন্য পরিকল্পনাও তেমন করতে হবে। তো দেখো, আমাদের বাড়িতে যদি ছোটোখাটো একটা অনুষ্ঠানও হয়, ধরো একটা বিয়ের অনুষ্ঠান, তবুও কি আমাদের অনেক পরিকল্পনা করতে হয়। আমরা বাড়ির সদস্যরা মিলে কী ডিসিশান নিই যে না, প্রত্যেককে এক জায়গায় একটা দিন বসতে হবে। কারণ আমাদের কত লোক হবে, কি কি বাজার করতে হবে, কি কি মেনু হবে, সেগুলো ঠিক করতে হবে। তো ঠিক তেমনই আমাদের কনস্টিটিউশন বা সংবিধান তৈরি করার জন্য পরিকল্পনা নেওয়া হয় যে আমরা প্রত্যেকে মিলে এক জায়গায় একটা মিটিং করব। ওকে, আর এই যে পরিকল্পনা নেওয়া হয় যে একটা মিটিং হবে, এটা কোন মিশনের পরিকল্পনা? ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী 1946 সালে গঠন হয় গণপরিষদ বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি। তো কোন মিশনের পরিকল্পনা অনুযায়ী? ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী। গণপরিষদ কবে গঠন করা হয়? 1946 সালে। এই গণপরিষদ বা কনস্টিটিউশন অ্যাসেম্বলির কাজ কি হবে? না, সংবিধান নিয়ে মিটিং করা। যেমনটা আমাদের বাড়ির অনুষ্ঠানে কি কি মেনু হবে, কত লোকজন হবে,
কত টাকা খরচা হবে সেই সব বিষয়ে আলোচনা করা হবে। ঠিক তেমনই যে আমাদের সংবিধান কেমন হবে, কি কি হওয়া উচিত, কোন কোন দেশ থেকে আমরা কি গ্রহণ করব, সেই বিষয়ে আলোচনা করা হবে এই গণপরিষদ বা কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে। তো গণপরিষদের প্রথম অধিবেশন হয় 9 ডিসেম্বর 1946 সালে। তো প্রথম অধিবেশন বুঝতেই পারছো, সব কিছু একটু ভ্যাবা জায়গা খেয়ে যাবে। তো প্রথম দিন কি করা হয় না, বয়োজ্যেষ্ঠ হিসাবে ডক্টর সচিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি বা টেম্পোরারি প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করা হয়। ওকে, আর এই যে টেম্পোরারি প্রেসিডেন্ট করার যে কনসেপ্টটা, এটা নিয়েছি আমরা ফ্রান্সের সংবিধান থেকে। তার ঠিক দুদিন পর 11 ডিসেম্বর গণপরিষদের দ্বিতীয় অধিবেশন হয়। সেদিন ডক্টর রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী সভাপতি করা হয়। তাহলে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বাট যদি বলা হয় যে প্রথম সভাপতি কে ছিলেন, স্থায়ী অস্থায়ী কোনো কিছুই না তুলে দেওয়া হয়, তখন হবে ডক্টর সচিদানন্দ সিনহা। যদি অস্থায়ী বলা হয় তখনও হবে ডক্টর সচিদানন্দ সিনহা। দেখো, তো বয়োজ্যেষ্ঠ হিসাবে প্রথম অস্থায়ী সভাপতি ডক্টর সচিদানন্দ সিনহাকে করা হয়েছিল। কিভাবে রিলেট করতে পারি আমরা? দেখো, কি দেখতে পাচ্ছি এটা আমরা, এই পার্টটাকে কি বলা হয়? বলা হয় সিনা, তাই তো, বুকের সিনা। তো এখনকার ছেলেরা কি করে, কেন জিম করে? বুকের সিনা বাড়ার জন্য। তাহলে কি, তাহলে সবার সামনে তাকে একটু বড় বড় মনে হবে, তার বেশ ভালো বডি আছে, সে একটু সম্মান পাবে, পাওয়ার বাড়বে, তার জন্য সে জিম করে বুকের সিনা বাড়ায়। তো এখনকার ইয়াং জেনারেশন যেমন বডি বানায় যে সবার সামনে নিজেকে একটা বড় বড় ভাব দেখাবে, তার জন্য ঠিক তেমনভাবেই আমরা রিলেট করব যে প্রথম বয়োজ্যেষ্ঠ হিসাবে টেম্পোরারি প্রেসিডেন্ট করা হয় ডক্টর সচিদানন্দ সিনহাকে। গণপরিষদের মোট 11টি অধিবেশন হয়। সর্বশেষ অধিবেশন হয় 1950 সালে 24শে জানুয়ারি। তো আমাদের বাড়ির মিটিং করে কি ডিসিশন নেওয়া হবে, কাকে কোনটা দায়িত্ব দেওয়া প্রয়োজন সেটা ডিসিশন নেওয়া হবে, যে একজন মাছ আনবে, একজন মাংস আনবে, একজন সবজির বাজার করবে, তাই না? ঠিক তেমনই এই গণপরিষদেও ডিসিশন নেওয়া হয় যে আমাদের সংবিধান তৈরি করার দায়িত্ব কাকে দেওয়া হবে। কাকে দেওয়া হয় না, একটা কমিটি গঠন করা হয়। সেই কমিটিটার নাম কি? খসড়া কমিটি, বা ইংলিশে যেটাকে আমরা বলতে পারি ড্রাফটিং কমিটি। এই ড্রাফটিং কমিটির কাজ কি? সংবিধান তৈরি করা। কবে গঠন করা হয় এই ড্রাফটিং কমিটি? এই ড্রাফটিং কমিটি গঠন করা হয় 1947 সালে 29শে আগস্ট। তাহলে কোন মিশনের পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ গঠন করা হয়? গণপরিষদ গঠন করা হয় ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী। গণপরিষদের মোট কতগুলি অধিবেশন হয়েছিল? 11টি। প্রথম অধিবেশন কবে হয়? 9 ডিসেম্বর 1946। সেদিন বয়োজ্যেষ্ঠ হিসাবে টেম্পোরারি প্রেসিডেন্ট কে হয়? ডক্টর সচিদানন্দ সিনহা। গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে? স্থায়ী সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে হয়? 1950 সালে 24শে জানুয়ারি। ড্রাফটিং কমিটি কবে গঠন করা হয়? 1947 সালে 29শে আগস্ট। এই ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকরকে বলা হয় সংবিধানের জনক। কেন? ভালো করে বোঝো। এই ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির কাজটা কি? সংবিধান তৈরি করা। আর সেই কমিটির সভাপতিকে ডক্টর বি.আর. আম্বেদকর। এই কারণে ডক্টর বি.আর. আম্বেদকরকে বলা হয় ভারতীয় সংবিধানের জনক। সংবিধান টোটালি তৈরি হয়ে যায় বা গৃহীত হয় 1949 সালে 26শে নভেম্বর। এই কারণেই আমরা 26শে নভেম্বর সাংবিধানিক দিবস পালন করি। তাহলে সংবিধান গৃহীত হয় কবে? গৃহীত হয় 1949 সালে 26শে নভেম্বর, বা আরও ক্লিয়ারভাবে বলতে পারি যে সংবিধান কমপ্লিটলি তৈরি হয় 1949 সালে 26শে নভেম্বর। বাট তারপর থেকেই কিন্তু সংবিধান কার্যকর হয়নি। কারণ কি? কারণ একটা স্পেশাল ডের জন্য আমরা অপেক্ষা করছিলাম। স্পেশাল ডেটা কি? স্পেশাল ডেটা হলো 26শে জানুয়ারি। কেন স্পেশাল ডেটা? কারণ 26শে জানুয়ারি আমরা পরাধীন ভারতে থেকেও আমাদের স্বাধীনতা সংগ্রামীরা 1930 সালে 26শে জানুয়ারি প্রথম আমাদের পতাকা উত্তোলন করেছিল এবং নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করেছিল।
তারা বলেছিল যে ইংরেজরা চাই আমাদের দেশ ছেড়ে যাক আর না যাক, আমরা স্বাধীন। সেটা বলে তারা 26শে জানুয়ারি পতাকা উত্তোলন করেছিল। তো সেই ডেটা সেলিব্রেশন করার জন্যই আমরা 1950 সালে 26শে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকর করি। এই কারণেই আমরা 26শে জানুয়ারি রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস পালন করি। তো সংবিধান তো গৃহীত হলো, তো সংবিধান গৃহীত হলে কি আমাদের পতাকা বা ন্যাশনাল ফ্ল্যাগও গৃহীত হতে হবে, তাই তো? তো আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট হয় 22শে জুলাই 1947 সালে, এবং আমাদের ন্যাশনাল অ্যান্থাম অ্যাডপ্ট হয় 24শে জানুয়ারি 1950 সালে। ন্যাশনাল সং অ্যাডপ্ট হয় 24শে জানুয়ারি 1950 সালে। তাহলে ন্যাশনাল সং এবং ন্যাশনাল অ্যান্থাম দুটোই অ্যাডপ্ট হয় 24শে জানুয়ারি 1950-এ। ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট হয় 22শে জুলাই 1947। আমাদের সংবিধান কার্যকরী কবে হয়? 1950 সালে 26শে জানুয়ারি। সংবিধান তৈরি হয়ে গেছিল কবে বা গৃহীত হয়েছিল কবে? 1949 সালে 26শে নভেম্বর। সাংবিধানিক দিবস আমরা কবে পালন করি? 26শে নভেম্বর। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে। ড্রাফটিং কমিটি বা খাসড়া কমিটি গঠন কবে করা হয়? 1947 সালে 29শে আগস্ট। গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে হয়? 1950 সালে 24শে জানুয়ারি। গণপরিষদে টোটাল কতগুলি অধিবেশন হয়েছিল? 11টা অধিবেশন। প্রথম অধিবেশন কবে হয়? 9 ডিসেম্বর 1946 সালে। এদিন বয়োজ্যেষ্ঠ হিসাবে কাকে টেম্পোরারি প্রেসিডেন্ট করা হয়? ডক্টর সচিদানন্দ সিনহা। দ্বিতীয় অধিবেশন কবে হয়? 11 ডিসেম্বর 1946 সালে। সেদিন স্থায়ী সভাপতি হিসাবে কাকে ঘোষণা করা হয়? ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। কোন মিশনের পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ গঠন করা হয়? ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী। আমাদের সাংবিধানিক উপদেষ্টাকে স্যার বি.এন. রাও। কে প্রথম বলেছিল যে আমাদের ভারতের জন্য সংবিধান তৈরি করা প্রয়োজন? এম.এন. রায়। এম.এন. রায় কে ছিলেন? ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা। আমাদের সংবিধান যখন তৈরি হয় আর্টিকেল কতগুলো ছিল? 395টি। পার্ট কতগুলো ছিল? 22টি। শিডিউল কত ছিল? 8টি। এখন কতগুলি আর্টিকেল আছে? 448টি। পার্ট কতগুলি আছে? 25টি। শিডিউল কতগুলি আছে? 12টি। আমাদের সংবিধান রচনা করতে কত টাইম লাগে? 2 বছর 11 মাস 18 দিন। আমাদের ভারতের সংবিধান কি? ভারতের সংবিধান হলো সর্ববৃহৎ লিখিত সংবিধান। তো আমরা যেমন দেখলাম যে আমাদের ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে, ঠিক তেমনভাবেই আমাদের সংবিধানের প্রস্তাবনার জনক বলা হয় পণ্ডিত জওহরলাল নেহরুকে। কোশ্চেন ইজ দ্যাট, এই প্রস্তাবনাটা কি? দেখো, আমরা বাজার থেকে যখন কোনো প্রোডাক্ট কিনি তার সঙ্গে কি একটা ম্যানুয়াল পেপার দেওয়া হয়। সেই ম্যানুয়াল পেপারের মধ্যে কি থাকে? সেটা কিভাবে ইউজ করতে হয়, কি কি দিয়ে তৈরি, টোটাল বিষয় লেখা থাকে। ঠিক তেমনই প্রত্যেকটা আর্টিকেলের সঙ্গেই আমাদের আর্টিকেলের আগে আসে প্রস্তাবনা। সেখানে কি সেই আর্টিকেল সম্পর্কে লেখা থাকে যে এই আর্টিকেলের কী কী রুলস রেগুলেশন আছে, কি অনুযায়ী এই আর্টিকেল কার্যকর হবে। ঠিক তেমনই আমাদের প্রত্যেকটা আর্টিকেলের আগেই থাকে প্রস্তাবনা। সেই প্রস্তাবনায় কি থাকে? যে আমাদের সেই আর্টিকেল সম্পর্কে লেখা থাকে যে এই আর্টিকেলটি কখন ব্যবহার হবে, কি কি রুলস আছে এই আর্টিকেলের, কী কী রেগুলেশন আছে। তো এক কথায় আমরা বলতে পারি প্রস্তাবনা হলো সংবিধানের মুখবন্ধ বা ভূমিকা। ওকে, আচ্ছা, তাহলে প্রস্তাবনার জনক কেন পণ্ডিত জওহরলাল নেহরুকে বলা হয়? কারণ এই প্রস্তাবনাকে কনস্টিটিউশন অ্যাসেম্বলির সামনে পেশ করেছিল কে? পণ্ডিত জওহরলাল নেহরু। কবে? 13 ডিসেম্বর 1946 সালে, যেটি অবজেক্টিভ রেজুলেশন নামে পরিচিত। তাহলে কি শিখলাম আমরা আগে? যে ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, এই কারণে তাকে সংবিধানের জনক বলা হয়। আর পণ্ডিত জওহরলাল নেহরুকে প্রস্তাবনার জনক কেন বলা হয়? কারণ প্রস্তাবনাটা কনস্টিটিউশন অ্যাসেম্বলির সামনে উপস্থাপন করেছিল কে? উপস্থাপন করেছিল পণ্ডিত জওহরলাল নেহরু। কবে? 13 ডিসেম্বর 1946 সালে, যেটি কি নামে পরিচিত? অবজেক্টিভ রেজুলেশন। ওকে, আর এই অবজেক্টিভ রেজুলেশনটি প্রস্তাবনা হিসাবে গ্রহণ করা হয় 22শে জানুয়ারি 1947 সালে। এই প্রস্তাবনাকেও কিন্তু আমাদের হালকাভাবে নিলে চলবে না, এর ভূমিকাও কিন্তু ভীষণ আমাদের ভারতীয় সংবিধানে, যার জন্য এই প্রস্তাবনা সম্পর্কে আমাদের বিশিষ্ট ব্যক্তিরা বিশিষ্ট অভিমত প্রকাশ করেছে। যেমন প্রস্তাবনাকে সংবিধানের আইডেন্টি কার্ড বলেছেন এন পালকিওয়ালা,
প্রস্তাবনা হলো সংবিধানের আত্মা, এটা কি বলেছেন ঠাকুরদাস ভার্গব। রিলেট কিভাবে করব, দেখো আমরা প্রত্যেককে ঠাকুরকে ডাকি, হে ঠাকুর আমাদের রক্ষা করো, এই বিপদ থেকে রক্ষা করো, ডাকি না? তো দেখো ঠাকুরকে কিভাবে ডাকা উচিত, একদম আত্মা বা পরমাত্মা থেকে ডাকা উচিত। তাহলেই কি বলে সবাই যে একদম মন প্রাণ পরমাত্মা থেকে ডাকো ঠাকুরকে, তাহলে ঠাকুর ডাক শুনবে। তো সেখান থেকে আমরা মনে রাখবো যে ঠাকুরদাস ভার্গব বলেছেন যে প্রস্তাবনা হলো সংবিধানের আত্মা। প্রস্তাবনা হলো সংবিধানে প্রবেশের চাবিকাঠি। কে বলেছেন এটা? এটা বলেছেন এর্নেস্ট বার্কার। রিলেট কিভাবে করব, দেখো ধরো কোনো একটা ঘরে তোমার ইম্পর্টেন্ট কোনো জিনিস আছে, আর সেই ঘরটা বন্ধ, তালাবদ্ধ। প্রথমে তোমাকে কি করতে হবে, চাবি দিয়ে খুলতে হবে। চাবি দিয়ে খুলেই তো সেই ইম্পর্টেন্ট জিনিসটি বের করতে হবে। তো বের করা থেকে আমরা রিলেট করলাম কি, বার্কার বা বার করা। তাহলে সেখান থেকে আমরা কি মনে রাখবো, যে প্রস্তাবনা হলো সংবিধানের প্রবেশের চাবিকাঠি, এটা বলেছেন এর্নেস্ট বার্কার। পলিটিক্যাল হরোস্কোপ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কে বলেছেন এটা? এটা বলেছেন কে মুন্সি। প্রস্তাবনা কিন্তু এখনো পর্যন্ত মাত্র একবার সংশোধন করা হয়েছে। কবে না 1976 সালে 42তম সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে প্রস্তাবনাকে সংশোধন করে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সংহতি এই 3টি শব্দ যুক্ত করা হয়। তো আজ আমাদের ক্লাস এখানে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।